গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজ করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ক্যাব 28 মিনিটের ব্যবধানে 74 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। উভয় ক্যাব একই দিকে যাত্রা করে। বিপরীত দিকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক 10 মিনিটের ব্যবধানে ক্যাবগুলির মুখোমুখি হয়। লোকটির গতি কিমি প্রতি ঘন্টায় নির্ণয় করো। তাহলে কি বলেছে, ধরো একটা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে 28 মিনিটের ব্যবধানে ট্যাক্সিগুলো ছাড়ছে। তাহলে এবার একটা লোক যে ধরো ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসছে, সে 10 মিনিটের ব্যবধানে দেখছে। লোকটা যদি এখানে দাঁড়িয়ে থাকতো, সে কিন্তু দেখতো 28 মিনিট পর পর ট্যাক্সিগুলো তাকে অতিক্রম করছে, কিন্তু লোকটা এখানে দাঁড়িয়ে নেই, সে এগিয়ে আসছে। তার ফলে কি হচ্ছে, সে এখানে একটা ট্যাক্সি দেখার পর 10 মিনিট পর আরেকটা ট্যাক্সি দেখছে, দ্বিতীয় ট্যাক্সিটা দেখছে। তাহলে লোক যে 10 মিনিটে যে পথটা যাচ্ছে, ট্যাক্সিটা এইটুকু পথ যেতে কত সময় নিচ্ছে? ট্যাক্সিটা যদি এখানে দাঁড়িয়ে থাকতো 28 মিনিট পর দেখতো, তাহলে ট্যাক্সির এখান থেকে এইটুকু যেতে তার সময় লাগছে 28 - 10 মানে 18 মিনিট। তার মানে কি, ট্যাক্সির 18 মিনিটের পথ সমান সমান লোকটির 10 মিনিটের পথ। এটা হচ্ছে লোকটার। তাহলে ট্যাক্সির 18 মিনিটে যে পথ যায়, লোকটি 10 মিনিটে সে পথ যায়। এবার দেখো ট্যাক্সির গতিবেগ কত বলে দিয়েছে, 74 কিমি প্রতি ঘন্টা। তার মানে ট্যাক্সিটা 60 মিনিটে যাচ্ছে 74 কিমি পথ। তাহলে ট্যাক্সিটা 18 মিনিটে যাবে। 18 মিনিটে যাবে কত? 18 মিনিটে যাবে 74/60 × 18, এত কিমি পথ। কিন্তু এই পথটায় লোকটা 10 মিনিটে যাচ্ছে, তাহলে লোকটি এই 10 মিনিটে যাচ্ছে হচ্ছে এই পথটা। তাহলে লোকটি 60 মিনিটে কতটা যাবে? 60 মিনিটে যাবে এই 74 × 18/60 × 10, ওপরে 60 দিয়ে গুণ হবে। তাহলে লোকটি 60 মিনিটে এত কিমি পথ যাবে। তাহলে 60 কেটে গেল, এটা গুণ করলে কত হচ্ছে? 4 × 8 = 72, 2 হাতে রইল 7, 7 × 8 = 126, আর সাথে 133, আর নিচে 10 আছে। তাহলে এখানে এত কিমি প্রতি ঘন্টা। তাহলে লোকটার গতিবেগ 133.2 কিমি প্রতি ঘন্টা। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 6500 পাই সেন্টিমিটার স্কোয়ার এবং এর ব্যাস 100 সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা সেন্টিমিটারে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? না, আমরা জানি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে প্রশ্নানুসারে পাই আর এল সমান সমান 6500 পাই। আর কি বলেছে? ব্যাস। ব্যাস মানে কি? ডায়ামিটার। তাহলে ডি = বলেছে 100 সেন্টিমিটার। তাহলে আর কত হবে? 100/2 সমান সমান 50 সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে দিই, পাই আর হচ্ছে 50 সেন্টিমিটার, আর এল সমান 6500 পাই। পাই পাই কেটে গেল, তাহলে এল সমান সমান 6500/50, 0 কেটে গেল, 5 × 13 = 65, 130। তাহলে এল সমান সমান 130। এবার চেয়েছে কি? উচ্চতা এইচ। আমরা এল আর এইচের কি সম্পর্ক জানি? না, L² = H² + R²। তাহলে এইচের স্কোয়ার সমান সমান L² - R²। এল মানে 130 স্কোয়ার, মাইনাস আর মানে 50 স্কোয়ার। 130 মানে 169, 2 0, 50 মানে 25, 2 0, 144, 2 0। এটা হচ্ছে H²। অতএব এইচ সমান সমান, এটা যদি √ওভার করি তাহলে হবে হচ্ছে 120 সেন্টিমিটার। তো উচ্চতা 120 সেন্টিমিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x - y = 4 এবং xy = 45 হয়, তাহলে x³ - y³ এর মান হলো। তাহলে দেখো কার মান বার করতে দিয়েছে? না, x³ - y³। তাহলে x³ - y³ এর একটা ফর্মুলা আছে কি? না, x - y তার হোল কিউব প্লাস 3xy × x - y। দেখো এখানে সব কটা মানই দেওয়া আছে, আমরা বসিয়ে দেবো। তাহলে x - y বলেছে 4, তাহলে 4 কিউব প্লাস 3 × xy বলেছে 45, আর x - y 4। তাহলে 4 × 4 = 16, 4 × 64, 3 × 4 = 12, 5 × 12 = 60, 6, 3 × 4 = 48, আর 6 × 54। তাহলে এটা হচ্ছে 604। উত্তর 2।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে 25টি বাস্তব সংখ্যার গাণিতিক গড় হলো 110। যদি 10টি সংখ্যার প্রতিটি 12.5 বৃদ্ধি করা হয় এবং আরও 10টি সংখ্যার প্রতিটি 15 করে বৃদ্ধি করা হয় এবং বাকি 5টি সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে গাণিতিক গড়ের নতুন মান হলো। তাহলে 25টি সংখ্যার গড় আমাকে বলে দিয়েছে হচ্ছে 110। ঠিক আছে, এইবার কি বলেছে যে যদি এই 25টি সংখ্যার মধ্যে 10টা সংখ্যার গড় প্রত্যেকটি 12.5 করে বৃদ্ধি পায়, যদি 10টি সংখ্যা গড় 12.5 করে বৃদ্ধি পায়, মানে 10টি সংখ্যার প্রতিটি 12.5 করে বৃদ্ধি পায়, তাহলে মোট কত বৃদ্ধি পাবে? 10 গুণ 12.5 মানে 125। এবার বলেছে আরও 10টি সংখ্যা প্রতিটি 15 করে বৃদ্ধি পায়, তাহলে বলেছে যে আরও 10টি সংখ্যা প্রতিটি বৃদ্ধি পাবে 15 করে, তাহলে মোট কত বৃদ্ধি পাবে? 10 গুণ 15 মানে 150। আর বাকি 5টি সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে 25টি সংখ্যার মোট কত বৃদ্ধি পাচ্ছে? 25টি সংখ্যার মোট বৃদ্ধি পাচ্ছে এই দুটোর যোগফল, এটা যোগ করলে 5, 7, 275। তাহলে 25টি সংখ্যা মোট বৃদ্ধি পাচ্ছে 275। তাহলে 25টি সংখ্যার গড় কত বৃদ্ধি পাবে? এটাকে 25 দিয়ে ভাগ করে দিই, এটা 25 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 11। তাহলে 25টি সংখ্যার গড় 11 বৃদ্ধি পাবে, তাহলে নতুন গড় কত হবে? এর সঙ্গে 11 যোগ করলে যোগ হচ্ছে 121, তাহলে নতুন গড় হবে হচ্ছে 121। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কমলেশ 10,000 টাকা নিয়ে কিছু শাড়ি এবং স্যুট কেনে। প্রতিটি শাড়ির দাম 1500 টাকা এবং প্রতিটি স্যুটের দাম 1000 টাকা। মোট শাড়ি এবং স্যুটের সংখ্যা 8টি। স্যুট এবং শাড়ির সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো, স্যুট আর শাড়ি মোট কটা কিনেছে? 8টি। তাহলে ধরি সে শাড়ি কিনেছে Xটি, তাহলে স্যুট কটা কিনেছে? তাহলে স্যুট কিনবে হচ্ছে, মোট শাড়ি আর স্যুট 8টি কিনেছে, তাহলে Xটি যদি শাড়ি কিনে থাকে স্যুট কিনবে 8 মাইনাস Xটি। তাহলে এবার দেখো একটি শাড়ির দাম কত? একটি শাড়ির দাম 1500 টাকা, তাহলে Xটি শাড়ির দাম কত হবে? না 1500 ইন্টু X। আর একটা স্যুটের দাম 1000 টাকা, তাহলে 8 মাইনাস Xটি স্যুটের দাম হবে হচ্ছে 1000 গুণ 8 মাইনাস X। তাহলে এই দুটোর যোগফলই হচ্ছে মোট টাকাটা। মোট টাকাটা কত ছিল? 10,000 টাকা। ঠিক আছে, তাহলে 1500 X প্লাস 8000 মাইনাস 1000 X সমান সমান 10,000। এইবার দেখো 1500 থেকে 1000 বাদ দিলে 500 X সমান সমান 10,000-এর থেকে এটা পাশে গেলে মাইনাস হবে, 8000 বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে 2000। তাহলে X সমান সমান 2000 বাই 500, কাটাকাটি করলে হবে 4টি। তাহলে শাড়ি কিনেছিল কটা? 4টি। তাহলে স্যুটও কত কিনেছে? না 8 মাইনাস 4 মানে 4টি। তাহলে শাড়ি কিনেছে 4টি, স্যুট কিনেছে 4টি। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন দোকানদার তেলের দাম 40% বাড়িয়ে লিখে রাখে এবং বিক্রির সময় একটি ত্রুটিপূর্ণ মেশিন ব্যবহার করে যার পরিমাণ 15% কম। যদি দোকানদার 32% ছাড় দেয়, তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হবে। তার মানে কি 40% আগে দাম বাড়িয়ে লিখে রাখে, এবার বিক্রির সময় সে 15% ওজনে কম দেয়। এবার সে কী করছে? বিক্রির সময় 32% ছাড় দেয়, তাহলে তার বলেছে লাভ বা ক্ষতির শতকরা হার কত। তাহলে ধরি 100 লিটার তেলের ক্রয় মূল্য সিপি 100 টাকা। ঠিক আছে, এবার কি করেছে? সে 40% দাম বাড়িয়ে লিখছে, তাহলে 100 লিটার তেলের এমপি মার্কড প্রাইস, যেটা দামটা লিখে রাখছে এর থেকে 40% বেশি মানে 140 টাকা। এবার কি করছে? বিক্রির সময় দোকানদার 32% ছাড় দিচ্ছে, তাহলে 100 লিটার তেলের এসপি বিক্রয় মূল্য কত হচ্ছে? না 140 থেকে 32% ছাড় মানে ইন্টু 68/100, এত টাকা। তাহলে 100 লিটার তেলের বিক্রয় মূল্য হচ্ছে এইটা। কিন্তু এটা অরিজিনালি 100 লিটার তেলের বিক্রয় মূল্য তা না, কারণ সে ওজনেও 15% কম দিচ্ছে। তাহলে 15% কম দিলে 85 লিটার সে বিক্রি করছে, তাহলে 85 লিটার তেলের বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে এটা ক্যালকুলেশন করি, 0 0 কেটে গেল, 8 14 112 2, হাতে রইল 11, 6 14 84, 84 আর 11 95, আর নিচে 10 আছে, 95.2 টাকা। তাহলে 85 লিটার তেলের বিক্রয় মূল্য হচ্ছে 95.2 টাকা। এইবার হচ্ছে 85 লিটার তেলের ক্রয় মূল্য কত? দেখো 100 লিটার তেলের ক্রয় মূল্য আমরা ধরেছিলাম 100 টাকা, তাহলে 85 লিটার তেলের ক্রয় মূল্য সিপিটা কত হবে? না 85 টাকা।
তাহলে লাভ কত হচ্ছে? এই 95.2 টাকায় বিক্রি করছে আর ক্রয় মূল্য হচ্ছে 85 টাকা, তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 10.2 টাকা। তাহলে 10.2 টাকা লাভ হচ্ছে কত? 85 টাকায়। লাভের শতকরা হার 10.2 বাই 85 ইন্টু 100। পয়েন্ট উঠে একটা শূন্য আসলো, একটা শূন্য কেটলো, 5 দুগুণে 10, 5 7 85, 6 7 102, 6 দুগুণে 12%। তাহলে তার অরিজিনাল লাভ হচ্ছে 12%। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি বৃত্তের কেন্দ্রের একই পাশে দুটি সমান্তরাল জ্যা 12 সেমি এবং 20 সেমি লম্বা এবং বৃত্তের ব্যাসার্ধ 5√13 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো আগে একটা বৃত্ত আঁকি। এই হচ্ছে ধরি ও কেন্দ্রবৃত্ত, বৃত্তের দুটো জ্যা আছে, একটা ধরো এরকম আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা এবি, এটা সিডি জ্যা। এবার কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ 5√3, তাহলে ব্যাসার্ধ মানে ধরো এই ও এ, এটা হচ্ছে 5√13, ঠিক আছে? এবার এই ও থেকে এবি জ্যায়ের ওপর একটা লম্ব টানি, তাহলে এবি জ্যাকে এন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এবিটা যদি 20 সেন্টিমিটার হয় তাহলে এ এন হবে 10 সেন্টিমিটার। তাহলে দেখো ত্রিভুজ ও এ এন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কেন? এখানে এন কোণটা সমকোণ। কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি লম্ব আঁকা যায় তাহলে ওই লম্ব জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করে, ঠিক আছে? তাহলে ও এন ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার ও এ হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার সমান সমান এ এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার হচ্ছে 5√13 তার স্কোয়ার সমান সমান এ এন হচ্ছে 10 স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। তাহলে অতএব ও এন স্কোয়ার সমান সমান 5 5 25, 13 25, 325 আর মাইনাস 10 10 100। তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে 225। তাহলে ও এন সমান কত? ও এন সমান হচ্ছে √225 মানে হচ্ছে 15। তাহলে এটা হচ্ছে 15 সেন্টিমিটার ও এন। এইবার দেখো আবার একইভাবে সিডিটাকে যদি ও সি যোগ করে দিই তাহলে ও সিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর আবার ও থেকে যদি সিডির ওপর লম্ব আঁকি সেটা সিডিকে এম বিন্দুতে ছেদ করবে এবং এম বিন্দু সিডিকে সমান দুভাগে ভাগ করবে। অতএব এখানে সিডি কত বলে দিয়েছে? সিডি বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে সিএম হবে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ সি ও এম থেকে, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এবার সমকোণী ত্রিভুজের হবে হচ্ছে ও সি স্কোয়ার সমান সমান ও এম স্কোয়ার প্লাস সি এম স্কোয়ার। ও সি হচ্ছে 5√13 স্কোয়ার আর ও এম কত? ও এমটাই বার করতে হবে। আর সি এম কত? 6 স্কোয়ার। তাহলে এখান থেকে ও এম স্কোয়ার সমান সমান 5√13 মানে হচ্ছে 325 মাইনাস 6 স্কোয়ার মানে 6 6 36। তাহলে এটা বিয়োগ করলে হবে 289। তাহলে অতএব ও এম সমান সমান হচ্ছে √289 মানে 17। তাহলে দেখো ও এম 17, ও এন 15, তাহলে এন এম কত? তাহলে এন এম সমান সমান আমরা লিখতে পারি ও এম মাইনাস ও এন সমান সমান হচ্ছে 17 মাইনাস 15 সমান সমান 2 সেন্টিমিটার। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এম এর কোণ মানের জন্য 29/4⁴ ইন্টু 4/29² ইন্টু 29/4⁴11 সমান সমান 4/29⁹m প্লাস 7। তাহলে এম এর কোণ মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে আমরা দেখি। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে 29/4³ আমি এটা আলাদা করে নিই। তাহলে 29³ 4³ গুণ 4/29² তাহলে 4² 29² আর পরেরটা আছে 29/411 তাহলে 2911 411 সমান সমান এদিকে আছে হচ্ছে 4/29⁹ প্লাস 7। তাহলে দেখো এখানে গুণ করি, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে কি হবে না 29⁻11 প্লাস 3
মানে 29^14 ইন্টু 4 স্কোয়ার, আর নিচে হবে 4^11 প্লাস 3 4^14 ইন্টু 29 স্কোয়ার সমান সমান 4/29^9m প্লাস 7। এইবার দেখো আমি 4টাকে ওপরে রাখবো, যেহেতু এদিকে 4টা উপরে আছে, তাহলে 4টা উপরে থাকলে এই ভাগের সময় পাওয়ার তাহলে বিয়োগ হয়, তাহলে এই 14টা বিয়োগ হয়ে যাবে, তাহলে 4^2 - 14, আর নিচে 29টাকে নিচে আনবো, তাহলে নিচে হবে 29^2 - 14 সমান সমান এদিকে যা আছে তাই থাকলো 4/29^9m প্লাস 7। এবার এদিকে কী হচ্ছে 4^12 নিচে হচ্ছে 29^12, এদিকে যা আছে তাই 4/29^9m প্লাস 7। এইবার তাহলে কী হচ্ছে এদিকে বাদিকে থাকছে 4/29^12 সমান সমান ডান দিকে হচ্ছে 4/29^9m প্লাস 7। তাহলে দেখো বেস 1, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, তাহলে 9m প্লাস 7 সমান সমান -12, তাহলে 9m সমান সমান -12, 7টা মাইনাস হবে মানে -19, তাহলে m সমান সমান -19/9। তাহলে m এর কোন মানের জন্য -19/9 জন্য সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি স্তম্ভের পাদদেশ থেকে 48 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে ধরি এবি স্তম্ভ, এবার বলেছে স্তম্ভের পাদদেশ থেকে 48 মিটার দূরে, ধরো এরকম বিসি হচ্ছে 48 মিটার দূরে, এখান থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, এই শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার বলেছে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এবিসি ত্রিভুজ থেকে কী পাবো না tan 30 সমান সমান কি না tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। tan 30 মান কত, tan 30 মান 1/√3। এবির মান কত, এবির মানটাই আমরা বার করব, স্তম্ভের উচ্চতা। আর বিসি কত, বিসি 48 মিটার। তাহলে অতএব এবি সমান সমান 48/√3 সমান সমান 16 গুণ 3/√3, √3 ইন্টু 3 কাটলে উপরে একটা √3 হবে, তাহলে 16√3 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা 16√3 মিটার, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে x² - 2x + 13 = 0 সমীকরণের ডিসক্রিমিনেন্ট কত। এছাড়া এই সমীকরণের কতগুলো বাস্তব সমাধান আছে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো একটা সমীকরণ দিয়েছে, তার ডিসক্রিমিনেন্ট কি না, ধরো ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, এ ডিসক্রিমিনেন্ট সমান সমান d সমান সমান হচ্ছে b² - 4ac। ঠিক আছে, তাহলে এখন আমাকে কি সমীকরণ দেওয়া আছে x² - 2x + 13 = 0। তাহলে এখানে a সমান সমান কত 1, b সমান সমান -2 আর c সমান সমান 13। তাহলে আমরা ডিসক্রিমিনেন্ট ডি যদি বার করি তাহলে কী হবে b² - 4ac, তাহলে এখানে b² মানে -2² -4, এ কত 1, সি কত 13, তাহলে 2 দুগুণে 4 -4 তেরং 52 সমান সমান -48। তাহলে ডি এর মান কত, ডিসক্রিমিনেন্টের মান হচ্ছে 48। ঠিক আছে, এইবার কি বলেছে এই সমীকরণের কতগুলো বাস্তব মান আছে। দেখো যদি ডি এর মান <0 হয়, যেটা এখানে হয়েছে -48, তাহলে এর কোনো প্রকৃত বীজ থাকবে না, নো রিয়েল রুট, যেটা এটা অপশন 2। আচ্ছা, আর কি হতে পারে না, আর হতে পারে ডি সমান সমান 0। যদি ডি সমান সমান 0 হতো তাহলে আমরা কি বলতাম যে ডি সমান সমান 0 হলে এর দুটো রুটই সমান। আমি লিখে দিলাম দুটো বিজি সমান। ঠিক আছে, আর যদি ডি > 0 হয় তাহলে এর দুটি আলাদা প্রকৃত বীজ আছে।
ঠিক আছে, এই তিনটে তোমার আসতে পারে। এক হচ্ছে ডি লেস দ্যান জিরো, তাহলে যার কোনো রিয়েল রুট বা প্রকৃত বীজ থাকবে না। আর ডি সমান সমান জিরো হতে পারে, যেখানে দুটো বীজই সমান হবে। আর ডি গ্রেটার দ্যান জিরো হতে পারে, ডি এর মান সেক্ষেত্রে হবে এর দুটো আলাদা প্রকৃত বীজ থাকবে। আমাদের এখানে ডি এর মান এসেছিল লেস দ্যান 0, তাই এর কোনো রিয়েল রুট নেই, আমরা উত্তর 2 দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক, একদল লোক পুরুষ, মহিলা এবং শিশু নিয়ে গঠিত। তাদের মধ্যে 20% পুরুষ, 50% মহিলা এবং বাকিরা শিশু, এবং তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, 60 কেজি এবং 20 কেজি। এই দলের গড় ওজন হলো। তাহলে ধরি দলটাতে 100 জন আছে। এবার বলেছে 20% পুরুষ, তাহলে মেন কত? মেন 20। 50% মহিলা, উমেন কত? 100 জনের মধ্যে 50% মহিলা হলে উমেন হচ্ছে 50। তাহলে শিশু কত? চাইল্ড হচ্ছে কত হবে না, দেখো মেন 20, মহিলা 50, 20 আর 50 70, তাহলে 100 জনের মধ্যে 70 হয়ে গেল। তাহলে বাকি থাকলো 100 - 70 মানে 30 জন। এইবার কি বলেছে, তাদের গড় ওজন যথাক্রমে 45 কেজি, তাহলে পুরুষদের গড় ওজন হচ্ছে 45 কেজি করে, তাহলে পুরুষদের মোট ওজন 20 × 45, 20 × 45 কত হচ্ছে? 45 × 2 = 90, 900 কেজি। আচ্ছা, মহিলাদের গড় ওজন বলেছে 60 কেজি, তাহলে মহিলাদের মোট ওজন কত হবে? 50 × 60, মানে মহিলাদের মোট ওজন হবে 5 × 6 = 30, 3000 কেজি। আর শিশুদের গড় ওজন বলেছে 20 কেজি, তাহলে শিশুদের মোট ওজন হবে 30 × 20, 3 × 6 = 600 কেজি। তাহলে দেখো পুরুষ, মহিলা এবং শিশুদের মোট ওজন কত হচ্ছে? এই তিনটে যোগ করে দিই, 0 0 9 6 15 45, 4500 কেজি। তাহলে এদের মোট দলটার গড় ওজন হবে ভাগ 100, তার মানে 0 0 কেটে গেলে 45 কেজি। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন বিক্রেতা 5টি চকলেট 1 টাকায় বিক্রি করে 40% লাভ করেছে। সে 1 টাকায় কয়টি চকলেট কিনেছে? তাহলে কি করেছে না, সে 1 টাকায় বিক্রি করেছে 5টি চকলেট। ঠিক আছে, আর লাভ কত করেছে? লাভ করেছে 40%। 40% মানে 40/100 মানে 2/5। তার মানে কি, 5 টাকায় কিনে সে বিক্রি করেছে 7 টাকায়। তাহলে 1 টাকায় যদি 5টি চকলেট বিক্রি করে থাকে, 7 টাকায় কটা চকলেট বিক্রি করেছে? সে 7 টাকায় 5 7 35টি চকলেট বিক্রি করেছে। তাহলে 7 টাকায় যদি 35টি চকলেট বিক্রি করে, তাহলে 40% লাভ করতে গেলে এই 35টা চকলেট 5 টাকায় কিনেছে। তাহলে 5 টাকায় সে 35টা চকলেট কিনেছে, তাহলে 1 টাকায় কিনেছে 35/5 মানে 7টি চকলেট। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক, বছরে কত হারে সরল সুদ দিলে একটি অর্থ 12 বছরে দ্বিগুণ হবে? দেখো, কোনো টাকা যদি এত বছরের দ্বিগুণ হয়েছে বলে দেয়, তাহলে সুদের হার কত? সেক্ষেত্রে আর সমান সমান আমরা লিখতেই পারি 100/t। আবার উল্টো ক্ষেত্রে যদি বলে দেয় যে এত% সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আমরা টাইম t সমান সমান 100/r। তাহলে এখানে দেখো টাইমটা বলেছে 8টা বার করতে হবে, অর্থাৎ 100/টাইম এখানে কত বলেছে? 12 বছরে 12 করে দেবো। তাহলে 12 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, 8 × 12 = 96, 4 পয়েন্ট দিয়ে 0 আনবো। দেখো এরপরে আমার ভাগ করার দরকার নেই, কারণ 8 পয়েন্ট দিয়ে এখানে অপশানে একটাই আছে, অর্থাৎ উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সমকোণী ত্রিভুজ ABCতে কোণ B কোণ 90 ডিগ্রি এবং কোণ A এবং কোণ C হলো সূক্ষ্মকোণ। যদি কোসেক A সমান সমান 2√2 হয়, তাহলে sin A × cos C প্লাস cos A × sin C এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে, ABC ত্রিভুজে কোণ B হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা কি জানি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ A প্লাস কোণ C সমান সমান কত হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখছি, কোণ C সমান সমান 90 ডিগ্রি মাইনাস কোণ A। এখান থেকে আমরা এটা পেলাম। এইবার দেখো যেটা দিয়েছে সেটা লিখি, sin A cos C প্লাস cos A sin C। এবার কি করব, sin A সিটাকে এতে কনভার্ট করে দেবো, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস A। আর এখানে cos A আর sin C আছে, sin 90 ডিগ্রি মাইনাস A, কারণ এই যে আমরা জানি C কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস A। তাহলে এখানে কত হচ্ছে, sin A আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হচ্ছে sin থিটা, তাহলে এটাও sin A হবে। তাহলে এটা হবে cos A ×
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হচ্ছে কস থিটা, তাহলে এটা হবে কস এ। তাহলে এটা কি হচ্ছে না সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আমরা কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, অতএব উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 47,100 টাকা বার্ষিক 9% সুদের হারে 2 বছরের জন্য জমা করলেই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো। তাহলে দেখো, আমরা জানি 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য দেওয়া থাকলে আসল নির্ণয় করার একটা ফর্মুলা শিখেছিলাম। কি সেটা না, আসল ইজুগাল টু পার্থক্য ইন্টু 100/r তার স্কোয়ার। এখানে কি বলেছে পার্থক্য বার করতে, তাহলে আমরা এখান থেকে অতএব পার্থক্য সমান সমান কি লিখতে পারি যে আসল ইন্টু এটা উল্টে যাবে r/100^2। এবার আমরা মানটা বসিয়ে দেবো। এখানে আসল কত বলেছে 47,100 ইন্টু আর এর মান কত বলেছে 9, তাহলে 9 গুণ 9 আর নিচে 100 গুণ 100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে হলো 471 ইন্টু 9 9 81/100। 471 গুণ 81 করলে হবে হচ্ছে 38,151/100, তার মানে 381.51। তাহলে 381.51 টাকা হবে হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। উত্তর 3।